দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। এসবার বাণিজ্যে স্বাগত আপনাকে। শুরুতেই জানতে চাচ্ছি, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার পথে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে একটা এই ইন্টারনেট ক্ষেত্রে একটা নতুন সংযোজন বলে মনে করি এবং এটা একটা খুব ভালো এবং বেশ কিছু জায়গায় এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত আমাদের মধ্যে দুর্যোগপ্রবণ দেশে মাঝে মাঝে আমাদের যোগাযোগ সেবা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জায়গাগুলোতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের কিছু জায়গায় আমরা কখনোই মনিটর করতে পারি না, বা ভালো ইন্টারনেট সেবা নেই বা ভালো টেলিফোন সেবাও নেই। যদি আমরা বলি যে আমাদের নদী দিয়ে যে যানবাহনগুলো চলাচল করে বা আমাদের সমুদ্রে যে মাঝবাহী ট্রলার বা যে কন্টেনার জাহাজগুলো চলে, এগুলোর সাথে যোগাযোগের জন্য কিন্তু আমাদের খুব জটিল পদ্ধতি প্রাচীন রেডিও ব্যবহার করতে হয়। কিন্তু টেলিফোন বা ইন্টারনেট কিন্তু সেখানে নেই। স্টারলিংকের ফলে এই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব ভালো কোয়ালিটির ইন্টারনেট সবসময়ের জন্য পেতে পারি। তো এটা কিন্তু একটা ইন্টারনেটের ভালো বৈশিষ্ট্য, যেটা আসলে খুব কাজে লাগে। আর দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার এই বিমান বা রেল বা অনেক জায়গাতে বা বাস, এই যে মুভিং যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু ইন্টারনেটের জন্য এখন পর্যন্ত 3G 4G 5G যাই বলি সব জায়গায় অ্যাভেলেবল না। স্টারলিংক সেই সমস্যার সমাধান করবে। আর আমাদের দেশের জন্য বা যেসব দেশগুলোতে দ্বীপ অধ্যুষিত বা একটু দুর্গম এলাকা, যে নেপালের কথা বলি, ভুটানের কথা বলি, সব জায়গায় এই ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব নয়। সেই জায়গায় স্টারলিংক ভালো রোল প্লে করতে পারে। আমাদের দেশে যে হাওড়ের ভিতরে অনেক জায়গায় আমরা একটা ব্যাংকের ব্রাঞ্চে কানেক্ট করতে গিয়ে খুব বিপদে পড়ি, বা একটা টেলিকম সার্ভিস দিতে গিয়ে মোবাইল অপারেটরও বিপদে পড়ে। এইসব জায়গাগুলোতে কিন্তু এই ইন্টারনেটের জন্য স্টারলিংক খুব ভালো বিকল্প হতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষ তো 500-600 টাকা ইন্টারনেট ব্যবহার করে। প্রতিবেদনে আমরা যেমন দেখলাম যে স্টারলিংকের খরচটা অনেক বেশি হবে, আবাসিকে 14,000-এর মতো পড়বে সর্বনিম্ন। তাহলে সেক্ষেত্রে মানুষের জন্য কতটা সহায়ক হবে? এটা একটা এই ফিগারটা আসলে বিভিন্ন দেশ টু দেশ ভ্যারি করে। আমরা দেখেছি স্টারলিংক কোনো দেশে বেশ একটু দুর্বল অর্থনীতিতে তারা অনেক সস্তায়ও দিয়ে থাকে। তাই 14,000 হোক বা 4,000 হোক, দুটোই কিন্তু আসলে আমাদের ব্রডব্যান্ড সার্ভিসের দামের চেয়ে অনেক বেশি। কাজেই স্বাভাবিক ব্রডব্যান্ডের বিকল্প এটা আসলে না। আপনি বাসায় স্টারলিংক ব্যবহার করবেন, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু গ্রামের একটা জায়গায় যদি একজন মানুষ খুব ভালো ইন্টারনেট চায়, এখন কিন্তু সেখানে ভালো ইন্টারনেট নাই। 2G 3G কখন পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। ব্রডব্যান্ড ইন্টারনেট সেটাও এত যে মানের, তাতে আসলে ব্যবহারযোগ্য না। ইভেন এই আমাদের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে আমরা মাঝে মাঝে অনুরোধ পাই যেখানে ভালো ইন্টারনেটের ব্যবস্থা কীভাবে করা যেতে পারে। ভালো কোনো বিকল্প কিন্তু আমরা দিতে পারিনি এখন পর্যন্ত। স্টারলিংক এসব জায়গাগুলোতে বিকল্প হয়ে উঠবে। একটা গ্রামে যদি কারোকে যদি ভাবে যে আমি গ্রামে বসে আমি আউটসোর্সিংয়ের কাজ করবো, খুব ভালো কাজ করতে চাই, যেখানে ভালো ইন্টারনেট দরকার, তার ব্যবস্থা কিন্তু নাই, তাকে হয়তো শহরে চলে আসতে হচ্ছে। এখন সে গ্রামে বসে সে কাজটা করতে পারবে, তার জন্যে কিন্তু কষ্ট খুব বেশি না। যদি আমি এটা কমার্শিয়ালি চিন্তা করি, বাসার ব্রডব্যান্ডের জন্য এটা অনেক বেশি কস্টলি, কিন্তু যদি বাণিজ্যিকভাবে চিন্তা করি কস্টলি না। কাজে যেসব জায়গায় ইন্টারনেট নাই, সেসব জায়গায় মানুষকে ইন্টারনেটের পরিচয় ঘটাবে স্টারলিংক। পরবর্তীতে যদি কমার্শিয়ালি ভাইবল হয়, তখন আবার ব্রডব্যান্ড যাবে, তখন মানুষ হয়তো আবার স্টারলিংক থেকে ব্রডব্যান্ডে সুইচ করবে। মানে কারা লাভবান হতে যাচ্ছে মোটা দাগে বাণিজ্যিকভাবে? আমি মনে করি যে ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এখন জড়িত। কাজেই এখন আমাদের যদি বলেন যে আজকে সোশ্যাল মিডিয়াতে কারা আসলে বেশি ব্যবসার কাজ করছে, আমি বলি আমাদের বাসায় যে গৃহবধূ মহিলারা একসময় ছিলেন, তারা কিন্তু এই ব্যবসায় আসছেন আমার ব্যাপক আকারে। তো গ্রামের মানুষের জন্য সুযোগটা তৈরি হচ্ছে, এবং যারা ইন্টারনেট পাচ্ছিলেন না তাদের জন্য একটা ইন্টারনেট পাওয়ার একটা ব্যবস্থা হলো। এখন এক্সপেন্সিভ, কিন্তু সেটা তাদেরকে হয়তো একটা ব্যবসা শুরু করার পরে তখন চিন্তা করতে পারবে সে। কাজে এটা একটা প্রযুক্তিগত সুবিধা, এবং এটা অত্যন্ত উঁচু মানের প্রযুক্তি, এক কথায় বলবো। তো সেটা আমাদের দেশে তার ব্যবহার করার সুযোগ পাওয়া, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমি মনে করি এটা আমাদেরকে নেওয়া উচিত। হ্যাঁ, যেটা এই রিপোর্টে যেটা বলছিল, যেটা অন্যান্য ব্যবসার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা, বা আমাদের যারা ইন্টারনেট ব্যবসা করছে তাদের জন্য ক্ষতির কারণ হবে কিনা, আমি বলবো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। যারা ভালো সেবা দিচ্ছেন না তাদের জন্য চ্যালেঞ্জ, আর যারা ভালো সেবা দিচ্ছেন তার জন্য এটা কোনো চ্যালেঞ্জ না আসলে। কাজেই আমি মনে করি যাতে করে আমাদের ব্রডব্যান্ড সেবার মান উন্নত হবে, তারা একটা ভালো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পড়ে তাদের নিজের মানকে আসলে উন্নত করতে পারবে। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আমি একটু শুরুতে বলতে চাই যে বিটিআরসির খসড়া গাইডলাইনে জরুরি প্রয়োজনে সরকার বা নিরাপত্তা সংস্থা সব ধরনের সহযোগিতা করার শর্ত রাখা হয়েছে। আপনার কি মনে হয়, স্টারলিংক আমরা যতদূর জানি যে তাদের নেটওয়ার্কে আড়িপাত্তে দেয় না, তো সেক্ষেত্রে কি স্টারলিংক এই শর্ত মানবে? এটা আসলে স্টারলিংক বলতে পারবে তারা মানবে কি মানবে না। তবে এখানে আড়িপাতের প্রয়োজনীয়তা কি আছে, কারণ ইন্টারনেট এটা একেবারে পাবলিক ওপেন মাধ্যম। আপনি যদি এখানে আড়ি পাতেন, এই ট্রাফিক বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার পরেই আবার বিভিন্ন দেশ ঘুরে একটা জায়গায় পৌঁছাচ্ছে, কাজে সবাই আড়ি পাততে পারে। কাজে ইন্টারনেটে আমরা ওপেন ইন্টারনেটে আমরা কেউ আসলে গোপনীয় তথ্য আসলে সব পাস করি না। করলে সেটাকে তার জন্য এনক্রিপশন বা ভিপিএন বা অনেক ধরনের
ব্যবস্থা নিয়ে করি, যাতে আসলে কে চাইলে আড়ি পাতলেও সেখান থেকে কিছু পাবে না। কাজে আড়ি পাতার বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে এটা এই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের কি বলবো চাওয়া পেলে তাদের জন্য ভালো, কিন্তু এটা আবার স্বাভাবিক, মানে আমি যদি বলি যে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে একটা হুমকি। কাজে আগে যে আড়িপাতা হতো সেটাকে আমি খুব সমর্থন করি তা না। আমি মনে করি যে আড়িপাতার চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদের চিন্তা করা উচিত যেটা ওপেন ইন্টারনেট, এখানে আড়িপাতার আসলে কোনো প্রয়োজন নেই। অন্যান্য দেশের, আপনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, অন্যান্য দেশে কি স্টারলিংক এইসব শর্ত মেনে কাজ করে? আর সব দেশে আসলে এই শর্তগুলো নেইও। আর যদি উন্নত বিশ্বে যদি বলেন সেখানে এই শর্তগুলো নেই। এগুলো আমাদের মতো অনেক কিছু দেশে আছে, যেগুলো তারা মানবে কি মানবে না সম্পূর্ণ তাদের বিষয় আসে, সেটা আমি বলতে পারবো না তারা আসলে কি করবে এই ক্ষেত্রে। আরও একটি শর্ত যুক্ত করেছে, সেটি হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কিনতে হবে স্টারলিংকে। সেক্ষেত্রে স্টারলিংকের দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার সম্ভাবনা কতটা? আসলে প্রযুক্তিগতভাবেই স্টারলিংক চাইবে বাংলাদেশের গ্রাহকদের আপলিংকটা বাংলাদেশ থেকেই করতে। এটা কমার্শিয়ালি টেকনিক্যালি তাদের জন্য সবচেয়ে বেশি ফিজিবল অপশন। কাজে তারা বাংলাদেশ থেকে ইন্টারনেট আসলে কিনবে, না কিনলে তাদের জন্য এটা কমার্শিয়ালি তাদের জন্য ভাইবল হবে না। তারা যদি মনে করে যে এটা স্যাটেলাইট দিয়ে এটা সিঙ্গাপুর বা কোথায় ডাউনলিং করবে, স্যাটেলাইট এই কমিউনিকেশনে অনেক বেশি ব্যয়বহুল ফাইবার অপটিকের চেয়ে। কাজেই তারা আসলে আমাদের সরকার যেটা চাইছে তারা এমনিতে তারাও সেটাই চাইবে আসলে। একটু আগে আপনি দেশীয় উদ্যোক্তাদের কথা বলছিলেন, কিন্তু তাদের একটি দাবি আছে যে লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করে ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে। স্টারলিংক 5.5% হারে রাজস্ব ভাগাভাগি করতে হবে সরকারের সঙ্গে। তো লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কতটা তৈরি হবে একটু বলবেন? এই মুহূর্তে আমাদের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলো আইএসপিরা তারা কিন্তু আসলে কোনো রেভিনিউ শেয়ারিং করে না। কাজেই এক্ষেত্রে স্টারলিংকের সাথে এক্সট্রা রেভিনিউ শেয়ারিংটা যোগ হয়েছে। কাজেই এখানে আমি বলবো যে সরকার তার কাছ থেকে একটু অতিরিক্ত রেভিনিউ আদায় করছে। তবে এটা ঠিক, আমি মনে করি যে আসলে এখানে কোনো বৈপরীত্য থাকা উচিত না। আমাদের দেশীয় কোম্পানিগুলোর জন্য একটু পারলে বরং সুবিধে পায় বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে, সেটা নিশ্চিত করা উচিত। দেশের যারা এন্টারপ্রেনার যারা এই ব্যবসায় এসছেন তাদের একটা নিরাপত্তা দেওয়া বা তাদের একটা সক্ষমতাকে খর্ব না করার ব্যবস্থা করা উচিত। সেই জন্য আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার মনে হয় সরকার নিশ্চয়ই এটা বিবেচনা করবে। সেক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা না, যদি আমি বলছি যদি বিশেষ সুবিধা দেওয়া হয় তাদের ক্ষতিগ্রস্ত হবেই। যদি বিশেষ সুবিধা না দেওয়া হয়, তাদের যদি অ্যাড পার্ট থাকে অথবা তাদের যদি এক্সট্রা কিছু লেভি থাকে, যেটা এখন আমার কাছে দেখে মনে হচ্ছে আছে, কারণ এই মুহূর্তে আইএসপিদের কোনো রেভিনিউ শেয়ারিং নেই, কিন্তু স্টারলিংকের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে স্টারলিংকের এক্সট্রা 5.5% খরচ করতে হচ্ছে। আর যদি স্বাভাবিক ভ্যাট ট্যাক্স যদি একরকমভাবে থাকে, তাহলে দেশীয় উদ্যোক্তাদের ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখছি না। একদম সর্বশেষ জানতে চাচ্ছি, স্যাটেলাইট পরিষেবার যুগে বাংলাদেশের সামনে আসলে কতটা সম্ভাবনা রয়েছে? আর স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে, ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে তো স্টারলিংক আসছে, এবং ভবিষ্যতে আমি যদি জানি যে আরও কিছু প্রতিষ্ঠান এরকম সেবা নিয়ে বাংলাদেশের জন্য কাজ করছে, হয়তো তার আগামী বছর আমরা দেখব যে স্টারলিংকের পাশাপাশি আরও প্রতিষ্ঠান একই ধরনের সেবা নিয়ে বাংলাদেশে আসছে। এখন স্টারলিংক আবার একটা প্রতিদ্বন্দ্বের সম্মুখীন হবে, যেটা আমাদের জন্য ভালো। আর এছাড়া স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলোতে আসলে আমরা সুযোগ ছিল আমরা করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের আবহাওয়া বা অন্যান্য যে জায়গাগুলোতে যে স্যাটেলাইট ভিত্তিক সেবাগুলো ব্যবহারের প্রয়োজন ছিল। এখন আসলে কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট প্রয়োজনীয়তা আসলে অনেক কমে গেছে। যে ট্র্যাডিশনাল যে স্যাটেলাইটগুলো আমাদের BS1 বা যে স্যাটেলাইটগুলো আছে, এইগুলোর প্রয়োজনীয়তা আসলে এখন কমে গেছে। কাজে ওই পরিষেবা নিয়ে চিন্তা করার খুব বেশি সুযোগ নেই, বরং এই নতুন জেনারেশনের যে লিও স্যাটেলাইট, যেটার উপর ভিত্তি করে আমরা ইন্টারনেট চিন্তা করছি, এটা বোধহয় আমাদের ভবিষ্যতে আমরা দেখতে আর কি সুবিধা এক্ষেত্রে নিতে পারি হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।